যুদ্ধবিরতি মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, চায় স্থায়ী সংঘাত বন্ধ, সব ইসরায়েলি সেনা প্রত্যাহার, একদিনে নেতানিয়াহু বাহিনী তাণ্ডবে নিহত শতাধিক। আইএই এর সঙ্গে ইরান সম্পর্ক স্থগিত করায় তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের, সমঝোতা বাদ দিয়ে উল্টো পথে হাঁটার অভিযোগ। বোমা মেরে পরমাণু শিল্প ধ্বংস করা যাবে না, সাফ জবাব তেহরানের। মার্কিন সহায়তা স্থগিত করায় ইউরোপের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের চেষ্টায় কিয়েভ, রাশিয়ায় ৩০,০০০ সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি ইউক্রেনের। কারাগারে বসে কঠোর আন্দোলনের ডাক ইমরান খানের, আশুরার পর পাকিস্তানিদের রাস্তায় নামার আহ্বান, সরকার বিরোধী বিক্ষোভের ঘোষণা পিটিআইয়ের। এবং ইন্দোনেশিয়ার বালি উপকূলে ৬৫ জন আরোহী নিয়ে ফেরিডুবি, দুজনের মৃত্যু, জীবিত উদ্ধার ২০, এখনও নিখোঁজ ৪৩, চলছে উদ্ধার অভিযান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, তবে যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার বিষয়টি চুক্তিতে রাখার দাবি জানিয়েছে গোষ্ঠীটি। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি হলেও থেমে নেই উপত্যকার ফিলিস্তিনিদের ওপর দখলদার বাহিনীর বর্বরতা। ইসরায়েলি হামলায় গাজায় একদিনে প্রাণ হারিয়েছেন ১১১। অন্যদিকে হামাসের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। ইসরায়েলি বিমান হামলায় আবারও রক্তাক্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। বুধবার দখলদার বাহিনীর গোলাবর্ষণে প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনির। হাসপাতাল সূত্র জানায়, নিহতদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন যারা ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা পাবার অপেক্ষায় ছিলেন। আল জাজিরার তথ্য বলছে, শুধু গত ৫ সপ্তাহেই গাজায় খাবার সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৬ শতাধিক ফিলিস্তিনি। চলমান সংঘাতে মানবিক সহায়তা কার্যক্রমও পড়েছে চরম হুমকির মুখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গাজা থেকে জর্ডান ও তুরস্কে চিকিৎসা নিতে যাওয়া শিশু ও স্বজনদের বহনকারী গাড়ি বহরের পাশে হামলা হলে ক্ষতিগ্রস্ত হয় অ্যাম্বুলেন্স ও বাস। কেউ আহত না হলেও পরিস্থিতি চরম আতঙ্কজনক ছিল বলে জানান সংস্থাটির প্রধান। বলেন, এখনও ১০,০০০-এর বেশি মানুষ চিকিৎসার জন্য গাজার বাইরে পাঠানোর অপেক্ষায় আছেন, তবে পরিস্থিতি খুবই উদ্বেগজনক। গাজার উত্তরাঞ্চলে হামাসের সঙ্গে তীব্র লড়াইয়ে ইসরায়েলি সেনা নিহতের খবর পাওয়া গেছে। দখলদার বাহিনীর দাবি, সুজাইয়া এলাকায় একটি ট্যাঙ্কে হামলা চালালে আর্মার্ড কোরের ৮২তম ব্যাটালিয়নের সদস্য নিহত হন, আহত হন বেশ কয়েকজন। এমন পরিস্থিতিতে হামাস নির্মূল করে সব জিম্মিকে মুক্ত করা হবে বলে আবারও মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব তারা পর্যালোচনা করছেন, তবে সংগঠনটি চায় চুক্তিতে যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার বিষয়টি থাকতে হবে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করছে মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফট, আলফাবেট ও অ্যামাজন। জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। এছাড়াও তালিকায় রয়েছে ইতালির লিওনার্দো এসপিএ, জাপানের FANUC কর্পোরেশন সহ আরও ৪৮টি প্রতিষ্ঠান, যেগুলো নানাভাবে সহায়তা করছে দখলদার ইসরায়েলকে। অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ এক নতুন প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে এমন অনেক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে যারা ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করা ও গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করছে। প্রতিবেদনটি জেনেভায় উপস্থাপন করার কথা রয়েছে। এতে ৪৮টি প্রতিষ্ঠানের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মাইক্রোসফট, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ও অ্যামাজন। এই তদন্তের অংশ হিসেবে ১০০০-এর বেশি কর্পোরেট প্রতিষ্ঠানের একটি ডাটাবেস তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এই চিরস্থায়ী দখলদারিত্ব অস্ত্র প্রস্তুতকারক ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য পরীক্ষা নিরীক্ষার আদর্শ ক্ষেত্র হয়ে উঠেছে। এসব বড় প্রতিষ্ঠান এখন শুধু ইসরায়েলের দখলদারিত্বে যুক্ত নয়, বরং গণহত্যার অর্থনৈতিক কাঠামোর অংশ হয়েছে। ফিলিস্তিনিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং সরকারি ব্যবহারে সহায়তা করে ইসরায়েলের বৈষম্যমূলক ব্যবস্থাকে শক্তিশালী করেছে। মাইক্রোসফট, অ্যালফাবেট ও অ্যামাজন ইসরায়েলকে তাদের ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তিগুলোর প্রায় পূর্ণাঙ্গ সরকারি ব্যবহারের সুযোগ দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান পালান্ট্রি টেকনোলজিস ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি করেছে।
প্রতিবেদনে ইসরায়েলের দখলদারিত্বকে ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদ এর একটি দৃষ্টান্ত হিসেবে অভিহিত করা হয়েছে। এতে বলা হয় সেখানে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো অবৈধ দখল থেকে মুনাফা অর্জন করছে। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরু হওয়ার পর থেকে এই অর্থনীতির অংশীদার প্রতিষ্ঠানগুলো আরো গভীরভাবে যুক্ত হয়ে পড়েছে। প্রতিবেদনে আরো বলা হয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব রয়েছে মানবাধিকার লঙ্ঘন থেকে বিরত থাকার, সেটা সরাসরি হোক বা তাদের ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে। সরবরাহ চেইনে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি রয়েছে কিনা তা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই যাচাই করতে হবে। ব্যর্থ হলে তা অপরাধমূলক দায় সৃষ্টি করতে পারে। প্রতিবেদনের প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে তারা যেন অবিলম্বে ইসরায়েলের অবৈধ দখলের সঙ্গে যুক্ত কার্যক্রম থেকে বিনিয়োগ প্রত্যাহার করে। 2024 সালে আলবানিজ এক বিশেষ প্রতিবেদনে বলেছিলেন গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পড়ার যৌক্তিক ভিত্তি রয়েছে। এর কারণ এই গণহত্যা অনেকের জন্য লাভজনক হয়ে দাঁড়িয়েছে। ইতালির লিওনার্দো এসপিএ ইসরায়েলের সামরিক খাতে অন্যতম যোগানদাতা হিসেবে তালিকাভুক্ত এবং জাপানের FANUC কর্পোরেশন অস্ত্র তৈরি রোবোটিক যন্ত্রপাতি সরবরাহ করে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। প্রায় 8 দশক পর ইসরায়েল ও সিরিয়ার মধ্যে শান্তি চুক্তি হতে পারে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। বিশ্লেষকরা জানান গোপন বৈঠক, সৌদি আরবের মধ্যস্থতা এবং ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে একটি বড় কূটনৈতিক রদবদলের সম্ভাবনা বাড়ছে। তবে গোলান মালভূমি ও ফিলিস্তিন প্রশ্নে দ্বন্দ্ব থেকেই যাবে বলে মনে করেন তারা। সিরিয়ার সরকার ব্যবস্থা রদবদলের পর থেকে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা যুক্তরাষ্ট্র, আরব দেশগুলো এমনকি ইসরায়েলের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন। তবে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা তা নিয়ে কিছুটা সন্দেহ দেখা দেয়। এর মধ্যে সিরিয়া ইসরায়েলের মধ্যে সরাসরি যোগাযোগের খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। আর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় আব্রাহাম চুক্তির ছায়ায় এবার নতুন অধ্যায় শুরু করতে পারে দামেস্ক তেল আবিব। সিরিয়ায় আলোচনা সূত্রপাত করেছে সংযুক্ত আরব আমিরাত, আর পুরো উদ্যোগের পেছনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের সফরে শারার সঙ্গে সাক্ষাৎ করে তিনি সিরিয়া ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের জন্য উৎসাহ দেন। তবে বাস্তবতা বলছে স্বাভাবিকীকরণ এখনো অনেক দূরের পথে। বিশ্লেষকদের মতে গোলান মালভূমির দখল ও ইসরায়েলি আগ্রাসন প্রশ্নে আপোষ করবে না সিরীয় সরকার। তবে আল জাজিরা বলছে বর্তমানে সিরিয়ার সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে চাইছে ইসরায়েল। চলমান গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েল একযোগে লেবাননেও অভিযান চালিয়েছে। আবারও একত্রে সিরিয়া ও লেবাননের সঙ্গে সম্পর্কের রূপরেখা চায় তারা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্লেষকরা বলছেন এমন এক সময় যখন ইরান দুর্বল, সিরিয়া নেতৃত্ববিহীন ছিল এবং ফিলিস্তিন ইস্যু অনিশ্চয়তায়, তখন এই কূটনৈতিক চেষ্টাকে মধ্যপ্রাচ্যে নতুন মানচিত্র আঁকার সূচনা হিসেবে দেখছেন অনেকেই। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতের ইরানি পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের প্রেস সচিব ট্যামি ব্রুস বলেন, শান্তিপূর্ণ সমঝোতায় ফেরার সুযোগ থাকলেও ইরান উল্টো পথে হাঁটছে। আইএইএ এর সঙ্গে পূর্ণ সহযোগিতা ছাড়া ইরানের কাছে বিকল্প কোনো পথ নেই উল্লেখ করেও করেন তিনি। এদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, বোমা মেরে ইরানের পরমাণু শিল্প ধ্বংস করা যাবে না। এটি এখন ইরানের জাতীয় প্রযুক্তি ও সক্ষমতার প্রতীক। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতে সম্প্রতি ইরানের পার্লামেন্টে একটি বিল পাশ হয়। বুধবার সেই বিলে অনুমোদন দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে আইএই এর পরিদর্শকরা ইরানের পরমাণু কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে এটি ইরানের সার্বভৌম সিদ্ধান্ত এবং পারমাণবিক সক্ষমতা বজায় রাখাই এর মূল লক্ষ্য। আইএই এর সঙ্গে সম্পর্ক স্থগিতের ইরানের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের প্রেস সচিব ট্যামি ব্রুস বলেন, শান্তিপূর্ণ সমঝোতায় ফেরার সুযোগ এখনো আছে, অথচ ইরান উল্টো পথে হাঁটছে। আইএই এর সঙ্গে পূর্ণ সহযোগিতা ছাড়া ইরানের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। ব্রুস আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না, এটাই যুক্তরাষ্ট্রের পরিষ্কার বার্তা। প্রেসিডেন্ট ট্রাম্পও একাধিকবার এই অবস্থান পুনরাবৃত্তি করেছেন বলে জানান ব্রুস। তিনি অভিযোগ করে বলেন, ইরানের পক্ষ থেকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক পরিদর্শন বাধাগ্রস্ত করা হচ্ছে, যা ভবিষ্যতের জন্য আরও বিপজ্জনক হবে। এদিকে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, গেল মাসে মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত 2 বছর পিছিয়ে গেছে। ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান সত্ত্বেও নিজেদের পরিকল্পনায় অনড় ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেন, বোমা মেরে ইরানের পরমাণু শিল্প ধ্বংস করা যাবে না। এটি এখন ইরানের জাতীয় প্রযুক্তি ও সক্ষমতার প্রতীক। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতি নিন্দা জানিয়ে বলেন, এসব আক্রমণ জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউক্রেনের খার্কিভে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অঞ্চলটিতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্থগিত করায় বিকল্প ভাবছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন মিত্রের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা বলছে, আগামী কয়েক মাসের মধ্যে গোপনে রাশিয়ায় 30,000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র জানায়, অস্ত্রের মজুদ অনেকটা কমে যাওয়ায় তারা ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের চালান স্থগিত করেছে। এ বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অস্ত্র গোলাবারুদ স্থগিতের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন মিত্রের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের আলোচনার জন্যও দ্রুত প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, রাশিয়ায় প্রায় 30,000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। এই সেনারা রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করবে। এর আগে 2024 সালের নভেম্বরে গোপনে উত্তর কোরিয়ার 11,000 সেনা মোতায়েন করেছিল রাশিয়া। মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে বলেছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সেনাদের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জাম দিতে প্রস্তুত এবং তাদের রুশ ইউনিটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। কিয়েভের ধারণা, এই সেনারা রুশ অধিকৃত ইউক্রেনের বিভিন্ন এলাকায় সরাসরি যুদ্ধে অংশ নিতে পারে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। কারাগারে বসেই কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আশুরার পর দেশের সব নাগরিক ও তার রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের কঠোর সমালোচনা করে ইমরান খান বলেন, যখন এক স্বৈরশাসক ক্ষমতায় আসে তখন ভোটের প্রয়োজন হয় না, তারা বল প্রয়োগের মাধ্যমে শাসন করে। এদিকে পিটিআই ঘোষণা দিয়েছে, শিগগিরই তারা রাজনৈতিক আন্দোলন শুরু করবে। সরকার এতে বাধা দিলে জবাব দেওয়ার জন্য প্রস্তুত বলেও জানায় দলটি। আবারও উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তানের রাজনীতি। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টকে কেন্দ্র করে আলোচনায় কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শাহবাজ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। আশুরার পরই দেশের সব নাগরিক, বিশেষ করে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ PTI এর কর্মী ও সমর্থকদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন ইমরান। জিন্দেগি মে কতল করওয়ায়ে। পোস্টে ইমরান খান বলেন, বর্তমান সরকারের দাসত্ব মেনে নেয়ার চাইতে কারাগারের অন্ধকারেই থাকতে চান। অভিযোগ করে বলেন, তার কণ্ঠরোধের সব চেষ্টা করা হচ্ছে যাতে তার বার্তা জনগণের কাছে না পৌঁছায়। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরেরও কঠোর সমালোচনা করেন ইমরান। বলেন, যখন এক স্বৈরশাসক ক্ষমতায় আসে তখন ভোটের প্রয়োজন হয় না, তারা বল প্রয়োগের মাধ্যমে শাসন করে। ইমরান আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা না করে আসিম মনিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রমাণ করেছেন পাকিস্তানের আসল ক্ষমতা কার হাতে। এদিকে ইমরানের এমন ঘোষণার পর পাকিস্তান জুড়ে সরকার বিরোধী আন্দোলনে নামার কথা জানিয়েছে PTI। দলের জ্যেষ্ঠ নেতারা গণমাধ্যমকে জানান, আশুরা শেষেই তারা শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন শুরু করবেন, তবে সরকার বাধা দিলে তার জবাব দেওয়ার প্রস্তুতিও থাকবে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইন্দোনেশিয়ার বালি উপকূলে 65 জন যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 2 জন, 20 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও 43 জন। স্থানীয় সময় বুধবার রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে ছেড়ে যাওয়ার প্রায় আধা ঘন্টা পরই এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন কোস্টগার্ডের সদস্যরা। কর্তৃপক্ষ জানায়, ফেরিটিতে 53 জন যাত্রী, 12 জন ক্রু ও 22টি যানবাহন ছিল। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটে সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছুই জানাতে পারেনি পুলিশ। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হল কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। বৈঠকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা জোরদারের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যদিও শুল্ক নীতি ও দ্বিপাক্ষিক দ্বন্দ্ব পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে আয়োজিত কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন অস্ট্রেলিয়ার পেনি ওয়াং, ভারতের এস জয়শঙ্কর ও জাপানের ইওয়া তাকেশি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে 4 দেশের সম্মিলিত প্রয়াস অত্যন্ত জরুরি। বলেন, একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক শুধু কৌশলগত অগ্রাধিকার নয়, এটি এই অঞ্চলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিতেও আবশ্যক। বৈঠকে কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ইনিশিয়েটিভের ঘোষণা আসে। চুক্তিটি চীন নির্ভর সরবরাহ ব্যবস্থার বিকল্প গড়ে তুলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই উদ্যোগের মাধ্যমে কোয়াডভুক্ত দেশগুলো লিথিয়াম, কপার, কোবাল্ট ও বিরল খনিজ উপাদান সরবরাহের জন্য বিকল্প উৎস গড়তে যৌথভাবে কাজ করবে। তবে ঐক্যের ডাক দিলেও কোয়াডের অভ্যন্তরে পারস্পরিক দ্বন্দ্বের সংখ্যাও কম নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী শুল্ক নীতির কারণে ক্ষুব্ধ ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। বৈঠকের দিনই বার্ষিক 2+2 প্রতিরক্ষা আলোচনা স্থগিত করে জাপান। দেশটির সংবাদ মাধ্যম বলছে, ওয়াশিংটনের কাছ থেকে অতিরিক্ত প্রতিরক্ষা বাজেটের চাপই এর পেছনে মূল কারণ। অন্যদিকে কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের একতরফা দাবি নিয়ে উদ্বিগ্ন ভারতও। কোয়াডের ফাঁকে ভারত জাপান দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের অংশীদারিত্ব কেবল অর্থনৈতিকই নয়, প্রযুক্তি ও নিরাপত্তার দিক থেকেও গভীর হচ্ছে বলে জানান প্রতিনিধিরা। চীন কেন্দ্রিক উত্তেজনা এড়ানো এবং ভবিষ্যতের ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তারা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। পাকিস্তানে একটি গাড়িতে বিস্ফোরণে 5 জন নিহত হয়েছেন, আহত অন্তত 11 জন। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে। দেশটির খাইবার পাখতুনখোয়ায় বাজৌর জেলার সরকারি একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। নিহতদের মধ্যে দেশটির সহকারী এক কমিশনার ও কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আহতদের উদ্ধারের পর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণের পরপরই ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্য উপদেষ্টা। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তীব্র গরমে পুড়ছে ইউরোপ। ইতালি, ফ্রান্সের কয়েকটি শহরে রেড অ্যালার্ট জারি। বন্ধ পর্যটন কেন্দ্র। হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী। কুকি সম্প্রদায়ের 4 জনের মরদেহ উদ্ধারের পর আবার উত্তপ্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। স্থানীয় সময় সোমবার মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে 4 জনকে গুলি করে হত্যা করা হয়। মণিপুর পুলিশ জানায়, একটি গাড়িতে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুরো ঘটনা তদন্ত শুরুর পাশাপাশি হামলাকারীদের খুঁজে বের করতে দক্ষিণ মণিপুরে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। পুলিশের ধারণা, কুকি বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ সংঘর্ষে এ হত্যার ঘটনা ঘটতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে মণিপুর পুলিশ জানিয়েছে, চূড়াচাঁদপুর হাসপাতালে এখন পর্যন্ত 4 জনের মৃতদেহ নেওয়া হয়েছে। তাদের মধ্যে কুকি ন্যাশনাল আর্মির উপপ্রধানও রয়েছেন। এ ঘটনায় রাজ্য জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপের জনজীবন। ইতালির কয়েকটি শহরে তাপমাত্রায় পারদ ছাড়িয়েছে 43 ডিগ্রি সেলসিয়াসের ঘর। মিলান সহ 18টি শহরে জারি রয়েছে রেড অ্যালার্ট। ফ্রান্সে ভয়াবহ দাবদাহে হিট স্ট্রোক, পানি শূন্যতা সহ নানা জটিলতায় অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে 3 শতাধিক মানুষকে। সার্বিয়া, অস্ট্রিয়া ও লুক্সেমবার্গেও বইছে তীব্র তাপপ্রবাহ। সার্বিয়ায় টানা 5 দিন ধরে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তীব্র দাবদাহে পুড়ছে গোটা ইউরোপ। অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালির রাজধানী মাদ্রিদের জনজীবন। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় 39 ডিগ্রি সেলসিয়াসে। গরমের আঁচ থেকে বাঁচতে অনেককেই সময় কাটাতে দেখা গেছে বিভিন্ন রেস্টুরেন্টে কিংবা কফি শপে। বিভিন্ন জায়গায় গরম থেকে একটু স্বস্তি দিতে ছেটানো হচ্ছে পানি। গরমে হাঁসফাঁস অবস্থা ফ্রান্সেও। রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গরমে বিপাকে পড়েছেন স্থানীয় সহ পর্যটকরা। গণমাধ্যম বলছে, তীব্র গরমের কারণে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। হিট স্ট্রোক, পানি শূন্যতা সহ নানা জটিলতায় চিকিৎসা নিয়েছেন 300-র বেশি মানুষ। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্যারিস জুড়ে বাড়ানো হয়েছে পার্ক ও সুইমিং পুলে অবস্থান করার সময়সীমা।
একই অবস্থা ক্রোয়েশিয়ার। দেশটির পুলা শহরে পর্যটন মৌসুমের মাঝেও ফাঁকা স্কোয়ার ও রেস্তোরাঁ। অনেকেই দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন ঘরের ভেতর। রোমান রুইন আর সমুদ্রের পাড়ে থাকা কফি শপগুলো খালি পড়ে আছে। সমুদ্রের পানির তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি বলে জানিয়েছেন পর্যটকরা। বেলজিয়ামের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তাপমাত্রা ছুঁয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের পারদ। রাজধানী ব্রাসেলসে বন্ধ করে দেওয়া হয়েছে বিখ্যাত পর্যটন স্থান অ্যাটোমিয়াম। ২০১৯ সালের পর এবারই দ্বিতীয়বার গরমে বন্ধ রাখা হলো এই আইকনিক স্থাপনা। সার্বিয়া, অস্ট্রিয়া ও লুক্সেমবার্গেও বইছে তীব্র দাবদাহ। সার্বিয়ায় আরও কিছুদিন তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। গরমের কারণে অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অন্য মহাদেশের তুলনায় দ্বিগুণ গতিতে গরম বাড়ছে ইউরোপে। শুরু হচ্ছে আগেভাগে, থাকছে দীর্ঘদিন। জনস্বাস্থ্য, পর্যটন, পরিবহন খাত পর্যন্ত পড়ছে এই দাবদাহের ছোবলে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই সমন্বিত পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দক্ষিণ ইউরোপে ভয়াবহ দাবানলে জ্বলছে একের পর এক দেশ। স্পেন, তুরস্ক, গ্রিসের উপকূলীয় এলাকায় ভয়াবহভাবে দাবানল ছড়িয়ে পড়েছে। স্পেনে এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তুরস্কে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন 50,000-এর বেশি বাসিন্দা। ভয়াবহ এই দাবানলের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন পরিবেশ বিজ্ঞানীরা। রাতের আধারে আকাশ জুড়ে লাল আগুনের ঝলকানি। তুরস্কে চলমান দাবানল বুধবার দেশটির পশ্চিমাঞ্চলের ইজমির প্রদেশের চেশমে শহরেও ছড়িয়ে পড়ে। আকাশপথে ধারণকৃত দৃশ্যে দেখা যায় আগুন আবাসিক এলাকায় প্রবেশ করেছে। ধোঁয়ায় ঢেকে গেছে পাহাড়ি অঞ্চল। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, শুধু ইজমির অঞ্চল থেকেই সরিয়ে নেওয়া হয়েছে 42,000 মানুষকে। ঘন্টায় 60 কিলোমিটার বেগের প্রবল বাতাস দমকল কাহিনীর কাজ ব্যাহত করছে। চেশমের সঙ্গে ইজমিরের সংযোগকারী মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুন। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। এদিকে স্পেনের উত্তর পূর্বাঞ্চলের কাতালোনিয়া এলাকায় একরের পর একর জমি আগুনে পুড়ছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ছড়িয়ে পড়া আগুন তৈরি করে বিশাল ধোঁয়ার কুণ্ডলী, যার উচ্চতা পৌঁছায় 45,000 ফুট পর্যন্ত। আগুনে পুড়ে গেছে অন্তত 6,500 হেক্টর জমি, যার বেশিরভাগই শস্যক্ষেত। দাবানল থেকে বাঁচতে পালানোর সময় প্রাণ হারান কয়েকজন কৃষক। স্থানীয় কর্তৃপক্ষ 14,000 বাসিন্দাকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয়। হঠাৎ আসা এক পশলা বৃষ্টি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। একই দিনে দাবানলের কবলে পড়ে গ্রিসের পর্যটন দ্বীপ ক্রিট। দক্ষিণ পূর্ব উপকূলে ইয়েরাপেত্রা অঞ্চলে আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। 4টি গ্রাম ও পর্যটন কেন্দ্র খালি করে দেওয়া হয়। স্থানীয় টিভি চ্যানেলে সম্প্রচারিত ফুটেজে দেখা যায় কয়েকটি বসতবাড়িও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল বাহিনী জানায়, প্রচণ্ড বাতাসে নিভে যাওয়া আগুন বারবার জ্বলে ওঠে। দেশটির রাজধানী এথেন্স থেকে নৌ ও বিমানপথে পৌঁছায় অতিরিক্ত ফায়ার ইউনিট। ভয়াবহ এই দাবানলের পেছনে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। ইউরোপ জুড়ে গ্রীষ্মকালে বাড়তে থাকা তাপমাত্রা এবং দীর্ঘস্থায়ী খরায় বারবার ভয়ঙ্কর রূপ নিচ্ছে দাবানল। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের একটি আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আতশবাজির গুদামের সংরক্ষণাগার থেকেই আগুনের সূত্রপাত ঘটে। বিস্ফোরণের পরপরই আশপাশে 1 মাইল এলাকার মধ্যে থাকা বাসিন্দাদের জরুরিভাবে সরিয়ে নেয়ার নির্দেশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যে কারণে স্পাল্টো ও মেডিসন এলাকার বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। স্পাল্টো ফায়ার প্রোটেকশন ডিস্ট্রিক্টের তথ্য অনুযায়ী বিস্ফোরণের কারণে 80 একর জমিতে আগুন ছড়িয়ে পড়ে। তৃতীয় দফার ভোটে 56% সমর্থক নিয়ে নিউ ইয়র্ক সিটি ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন জোহরান মামদানি। একদিকে যখন বর্তমান মেয়র এরিক অ্যাডামস দুর্নীতির দায়ে সমালোচনার বারে বিদ্ধ, তখন র্যাঙ্ক চয়েস ভোটের মাধ্যমে মামদানির এই বিজয় ডেমোক্রেটিক ভোট ব্যাংক ফিরিয়ে আনবে বলে ধারণা বিশ্লেষকদের। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্ক সিটির নির্বাচন বোর্ড নিশ্চিত করে মেয়র পদে ডেমোক্রেটিক দলের প্রার্থী হচ্ছেন জোহরান মামদানি। তৃতীয় ধাপের র্যাঙ্কড চয়েস ভোটে তিনি পেয়েছেন 56% সমর্থন, যা নিশ্চিত করে তার দলীয় মনোনয়ন। এই পদ্ধতিতে ভোটাররা 5 জন প্রার্থীকে পছন্দের ক্রমানুসারে ভোট দেন। ধাপে ধাপে সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থী বাদ পড়ে যান। 2021 সাল থেকে নিউ ইয়র্কে এই পদ্ধতি চালু হয়, যেখানে তৃতীয় ধাপে পৌঁছে জয় পেতে প্রার্থীকে পেতে হয় 50%-এর বেশি ভোট।
জোহরানের এই অভাবনীয় অগ্রগতি সকলকে চমকে দিয়েছে। ভারতীয় বংশোদ্ভূত মুসলিম এবং গণতন্ত্রপন্থী হিসেবে পরিচিত ৩৩ বছর বয়সী মামদানি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির অপেক্ষাকৃত নতুন মুখ। অথচ এই প্রাইমারিতে তিনি হারিয়েছেন অভিজ্ঞ মধ্যপন্থী রাজনীতিক ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে। পরে ফোন করে জোহরানকে শুভেচ্ছা জানিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কুমো। যদিও ভবিষ্যতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন কিনা সে বিষয়ে কিছু বলেননি। এদিকে বর্তমান মেয়র এরিক অ্যাডামস এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামছেন। তার বিরুদ্ধে একটি দুর্নীতি মামলার অভিযোগপত্র দেয়া হলেও বিচার বিভাগ তা খারিজ করে। এরপরই তিনি দল থেকে সরে দাঁড়ান। এতে এবারের মেয়র নির্বাচনে প্রধান লড়াইটি হতে যাচ্ছে জোহরান বনাম অ্যাডামস, যেখানে রক্ষণশীলদের সমর্থন পেতে মাঠে থাকবেন রিপাবলিকান কার্টিস লিওয়া এবং আরেক স্বতন্ত্র প্রার্থী অ্যাটর্নি জিম ওয়ালডেন। তবে জোহরানের বিজয়ে ডেমোক্রেটিক দলের ভেতরেই দেখা দিয়েছে অস্বস্তি। অনেকেই মনে করছেন তার বাম ঘেঁষা অবস্থান রিপাবলিকানদের হাতে শক্তিশালী অস্ত্র তুলে দিতে পারে। অভিবাসন নীতিতে তার অবস্থান ঘিরেও চলছে বিতর্ক। নির্বাচিত হয়ে অভিবাসীদের গ্রেফতারে বাধা দিলে মামদানিকে গ্রেফতার করা হবে বলে হুমকি দিয়ে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্রে কমিউনিস্টের জায়গা নেই। তবে নিজের অবস্থানে এখনো অনড় মামদানি। জানান শহর পরিচালনায় মানবিক মূল্যবোধকেই অগ্রাধিকার দেবেন তিনি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। উত্তরসূরি নির্বাচনে অন্য কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ভারতে নির্বাসিত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। সেই সঙ্গে নিশ্চিত করে বলেছেন তার মৃত্যুর পর একজন উত্তরসূরি থাকবে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন দালাই লামার উত্তরসূরি ঠিক করতে হলে ঐতিহ্যবাহী পদ্ধতি অনুসরণ করতে হবে। নির্বাসিত তিব্বতী ধর্মগুরু এবং বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক নেতা দালাই লামা নিশ্চিত করলেন মৃত্যুর পর তার উত্তরসূরি থাকবে। ভারতের উত্তরাঞ্চলের ধর্মশালায় বসবাসরত এ নেতা বলেন ভবিষ্যতে তার পুনর্জন্মকে স্বীকৃতি দেওয়ার একমাত্র অধিকার রাখে গাদেন ফুদ্রং ট্রাস্ট, যা তিনি নিজেই প্রতিষ্ঠা করেছেন। তিনি আরও বলেন এ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। এদিকে ১৯৫০ দশকে তিব্বত দখল করে নেওয়া চীন জানায় দালাই লামার উত্তরসূরি হতে হলে তা কেন্দ্রীয় সরকারের অনুমোদিত হতে হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন দালাই লামার উত্তরসূরি চিহ্নিত করতে হলে সোনার পাত্রে লটারি নামের ঐতিহ্যবাহী পদ্ধতি অনুসরণ করতে হবে। এই পদ্ধতির সূচনা হয়েছিল ১৭৯২ সালে এবং অতীতে ৩ জন দালাই লামার উত্তরসূরি নির্ধারণে এটি ব্যবহৃত হয়েছে। ৮৯ বছর বয়সী দালাই লামা বর্তমানে ভারতে নির্বাসনে রয়েছেন। ১৯৫৯ সালে চীনা দমননীতির বিরুদ্ধে বিদ্রোহের পর তিনি তিব্বত ছেড়ে ভারতে আশ্রয় নেন। তখন থেকে তিনি তিব্বতের স্বাধীনতা ও ধর্মীয় অধিকার রক্ষার আন্দোলনে বিশ্বব্যাপী মুখপাত্র হিসেবে পরিচিত। তবে বেইজিং দালাই লামাকে একজন বিচ্ছিন্নতাবাদী বলে বিবেচনা করে। দেশটির দাবি দালাই লামার কোনো অধিকার নেই তিব্বতী জনগণকে প্রতিনিধিত্ব করার। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাজ্যের ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। এর প্রতিবাদে ডাউটিং স্ট্রিটে বিক্ষোভ করেছে শত শত মানুষ। একই দিন গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েলের তেল আবিবে। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনটিকে অনেকেই ডাইরেক্ট অ্যাকশন মুভমেন্ট হিসেবে পরিচয় দিয়ে থাকে। এই সংগঠনটি মূলত যুক্তরাজ্যের ইসরায়েল সমর্থিত প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে আসছে। স্থানীয় সময় বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী এই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সরকার জানায় সাম্প্রতিক সময়ে এই গোষ্ঠীর কর্মীরা একটি সামরিক ঘাঁটিতে প্রবেশ করে 2টি বিমান ক্ষতিগ্রস্ত করে। এ কারণেই তারা আইনের আওতায় পড়ে। নিষিদ্ধ ঘোষণার ফলে এখন থেকে সংগঠনটির সদস্য হওয়া কিংবা প্রকাশ্যে সমর্থন করাও আইনত দণ্ডনীয় অপরাধ। নিষেধাজ্ঞার বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় লন্ডনের ডাউনিং স্ট্রিটে বিক্ষোভ করেন শত শত আন্দোলনকারী। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ। বিক্ষোভকারীদের দাবি নিষেধাজ্ঞা দিয়ে সরকার সমস্যাকে আরও জটিল করছে। গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের বাক স্বাধীনতা থাকা একান্ত প্রয়োজন। গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তোলার স্বাধীনতাও থাকা উচিত। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ালেই সন্ত্রাসী হয়ে যেতে হবে, বিষয়টি আমার বোধগম্যের বাইরে। একই সময় ইসরায়েলের তেল আবিবে নিজেদের প্রিয়জনদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন বন্দী পরিবারের সদস্যরা। যুদ্ধবিরতির দাবি জানিয়ে তারা বলেন গাজার যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত স্থায়ী শান্তি সম্ভব নয়। RPGs stop firing.
আমাদের প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, আর তা হলো যুদ্ধবিরতি ও বন্দীদের ফিরিয়ে আনা। একজন একজন করে নয়, বরং একসঙ্গে 50 জন বন্দীকেই ফিরিয়ে আনতে হবে। এদিকে সার্বিয়ার বেলগ্রেডে বুধবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আটক আন্দোলনকারীদের মুক্তির দাবিতে রাস্তা অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ করে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে চেয়ার ছুড়লে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। গেল শনিবারের সহিংস বিক্ষোভের ঘটনায় 77 জনকে গ্রেপ্তার করে পুলিশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে মাসব্যাপী চিত্র প্রদর্শনী। জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিংয়ে মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রদর্শনীতে 10 জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রথমবারের মতো প্রদর্শনীর কিউরেটর হয়েছেন এক বাংলাদেশি চিত্রশিল্পী। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কের জামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিংয়ে চলছে শিল্পকর্ম প্রদর্শনী। এতে 10 জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে, যাদের মধ্যে 7 জনই বাংলাদেশি। মঙ্গলবার প্রদর্শনীর উদ্বোধন হলে দুটি গ্যালারিতে ভিড় জমে শিল্পপ্রেমীদের। বাংলাদেশি এক চিত্রশিল্পী প্রথমবারের মতো এই প্রদর্শনীর কিউরেটর হয়েছেন। সাধারণত আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন শিল্পী ও কিউরেটরদের নিয়ে প্রদর্শনীর আয়োজন করে থাকি, তবে এটি একটি বিশেষ প্রদর্শনী, কারণ এতে 10 জন শিল্পীর সাথে আলমালিয়ার শিল্পকর্ম স্থান পেয়েছে এবং তিনি নিজেই প্রদর্শনীর কিউরেটর। লিয়া তার অভিজ্ঞতার আলোকে নিজস্ব সংস্কৃতির পাশাপাশি স্থানীয় সংস্কৃতিও তুলে এনেছেন। জামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং আমাকে এই এক্সিবিশনটি কিউরেট করার সুযোগ দিয়েছে। এখানে 10 জন আর্টিস্ট আছে। 10 জন আর্টিস্টের মধ্যে 7 জন বাংলাদেশি, তার মধ্যে আমিও একজন। প্রদর্শনীর বিষয় ফেনোমেনোলজি, ড্রিম ভার্সেস রিয়েলিটি। মানুষ স্বপ্ন দেখে, আর এই স্বপ্নের সাথে বাস্তবতার লড়াইটাও চলে আজন্ম। প্রত্যাশা আর প্রাপ্তির ফারাকের মধ্যেই উত্থান পতন, সুখ দুঃখ এবং আশা নিরাশার প্রেক্ষাপটে জীবনের নিত্য নতুন অভিজ্ঞতা অর্জন। মানুষের এই উপলব্ধি শিল্পীরা ফুটিয়ে তুলেছেন তাদের চিত্রকর্মে। আমার কাজ ইউজুয়ালি উইমেন এম্পাওয়ারমেন্টের উপরে। আমি ফিমেল ফিগার নিয়ে কাজ করি। আমি একজন সঙ্গীত শিল্পীর গভীর অনুভূতি ও তার সুরকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যিনি তার গান ও শব্দের মাধ্যমে আমার কাছে ধরা দিয়েছেন। শিল্পী তার সঙ্গীতের মাধ্যমে শান্তির বার্তা দিয়েছেন, পাশাপাশি অপর একজন জ্যাজ মিউজিশিয়ানকে শ্রদ্ধা জানিয়েছেন। নারীরা সবসময় তারা কখনো ব্লসম ফুলের মতো ফুটে ওঠে, কখনো ওরা অ্যাবান্ডেন্টের মতো পড়ে থাকে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি ওদেরকে ফুলের মতো ফুটিয়ে ওঠানোর জন্য। মাসব্যাপী প্রদর্শনী শেষ হবে আগামী 21 জুলাই। দর্শনার্থীদের জন্য গ্যালারি খোলা থাকবে প্রতিদিন স্থানীয় সময় সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। যুদ্ধবিরতি মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, চায় স্থায়ী সংঘাত বন্ধ ও সব ইসরায়েলি সেনা প্রত্যাহার। একদিনে নেতানিয়াহু বাহিনী তাণ্ডবের নিহত শতাধিক। আইএই এর সঙ্গে ইরান সম্পর্ক স্থগিত করায় তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের। সমঝোতা বাদ দিয়ে উল্টো পথে হাঁটার অভিযোগ। বোমা ফেলে পরমাণু শিল্প ধ্বংস করা যাবে না, সাফ জবাব তেহরানের। এবং ইন্দোনেশিয়ার বালি উপকূলে 65 জন আরোহী নিয়ে ফেরি ডুবি, 4 জনের মৃত্যু। জীবিত উদ্ধার 23, এখনও নিখোঁজ 43। চলছে উদ্ধার অভিযান। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।